হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 11 পেপার অর্থাৎ পলিটিক্যাল সোশিওলজি এই পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণ আলোচনা করো বা রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীবিভাগ আলোচনা করো। এই প্রশ্নের উত্তর কিভাবে তোমরা গুছিয়ে লিখবে তোমরা দেখে নাও, আর অ্যান্সারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে অনার্সে ঠিক কেমন অ্যান্সার তোমাদের লিখতে হয়। দেখো, প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান। রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায় নাগরিকদের রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ, মনোভাব, আচরণ এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। একটি রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক বিকাশ এবং নাগরিকদের অংশগ্রহণের মান নির্ভর করে তার রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতির ওপর। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় তাই রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণ। রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীবিভাজন সাধারণত সমাজের সদস্যরা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে কতটা সক্রিয়ভাবে যুক্ত, সরকারের কার্যাবলীর সম্পর্কে তারা কতটা অবগত, সরকারের কাছ থেকে তারা কি প্রত্যাশা করে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণের মাত্রা কেমন, এই সব বিষয়ের ওপর ভিত্তি করে করা হয়। এস.ই. ফাইনার তার ম্যান অন দ্য হর্সব্যাক গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতিকে 4টি ভাগে বিভক্ত করেছেন: পরিণত রাজনৈতিক সংস্কৃতি, উন্নত রাজনৈতিক সংস্কৃতি, নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি এবং অতি নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি। তার ব্যাখ্যাটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো, পরিণত রাজনৈতিক সংস্কৃতিতে নাগরিকদের মধ্যে রাজনৈতিক ব্যবস্থার প্রতি গভীর আস্থা থাকে, তারা সচেতন এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের বৈধতা স্বীকৃত। জনসাধারণ রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ হতে চায় এবং গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ় বিশ্বাস রাখে। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, হল্যান্ড এই ধরনের রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ। উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে নাগরিকরা সংগঠিত থাকে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এখানে স্থানীয় প্রতিষ্ঠানগুলি উন্নত এবং রাজনৈতিক ক্ষমতা বৈধতা সম্পন্ন। জাপান ও জার্মানি এই ধরনের রাজনৈতিক সংস্কৃতির অধিকারী। নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতিতে নাগরিকরা রাজনৈতিকভাবে সংগঠিত নয়, রাজনৈতিক কর্তৃপক্ষের বৈধতা প্রশ্নবিদ্ধ, সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা থেকে যায়, রাষ্ট্রের স্থায়িত্ব অনিশ্চিত। তুর্কি, আর্জেন্টিনা, স্পেন, ইজিপ্ট, সিরিয়া, ইরান এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আর অতি নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতিতে গণতান্ত্রিক মূল্যবোধ অনুপস্থিত, রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ কর্তৃত্ববাদী এবং নাগরিক স্বাধীনতা প্রায় অনুপস্থিত। ফাইনার প্যারাগুয়ে, তারপরে হাইতি এবং কঙ্গোকে এই শ্রেণীতে রেখেছেন। এবারে দেখো, স্যামুয়েল হান্টিংটন রাজনৈতিক সংস্কৃতিকে দুভাগে ভাগ করেছেন: পরিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি এবং যান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি। পরিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতিতে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধ একত্রে মিশে থাকে, সমাজ জীবনের সব ক্ষেত্রেই ধর্মের প্রভাব প্রবল। অপরদিকে যান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পৃথকীকরণ ঘটে এবং সমাজে পরিবর্তনের প্রতি উন্মুক্ত মনোভাব দেখা যায়। সাবেকি চীনের রাজনৈতিক সংস্কৃতি ছিল পরিপূর্ণ প্রকৃতির, যার লক্ষ্য ছিল সামগ্রিক পরিবর্তন প্রতিরোধ করা এবং কনফুসীয় আদর্শ পুনরুদ্ধার করা। এবার বলা হচ্ছে, দেখো, অ্যালমন্ড এবং ভার্বা তাদের বিখ্যাত গ্রন্থ দ্য সিভিক কালচার এই রাজনৈতিক সংস্কৃতিকে 3টি ভাগে ভাগ করেছেন: সংকীর্ণ, নিষ্ক্রিয় আর অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতিতে জনগণের মধ্যে রাজনৈতিক বিষয়ে তীব্র উদাসীনতা থাকে,
তারা রাজনৈতিক ব্যবস্থা বা পরিবর্তন সম্পর্কে সচেতন নয়। সাধারণত অনুন্নত রাষ্ট্র ও গ্রামীণ সমাজে এই ধরনের সংস্কৃতি দেখা যায়। আর স্বাধীন ভারতে প্রাথমিক গ্রামীণ সমাজও এর উদাহরণ। নিষ্ক্রিয় রাজনৈতিক সংস্কৃতিতে জনগণ সরকারের কার্যাবলীর প্রতি সচেতন হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারে কোনো চেষ্টা করে না। তারা সরকারের সিদ্ধান্ত বিনা প্রতিবাদে মেনে নেয়। ফ্যাসিবাদী বা সর্বাত্মক রাজনৈতিক ব্যবস্থায় এই ধরনের সংস্কৃতি দেখা যায়। অন্যদিকে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতিতে নাগরিকরা রাজনৈতিকভাবে সচেতন ও সক্রিয়। তারা নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সজাগ এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি ইতিবাচক বা সমালোচনামূলক মনোভাব পোষণ করে। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে এই সংস্কৃতি লক্ষ্য করা যায়। তারপরে দেখো, অ্যালমন্ড পরবর্তীকালে উল্লেখ করেন যে বাস্তবে কোনো রাষ্ট্রই একক শ্রেণীর রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান নয়, বরং বিভিন্ন উপাদানের সংমিশ্রণে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি গঠিত হয়। তিনি এই মিশ্র সংস্কৃতিকে 3 ভাগে ভাগ করেছেন: সংকীর্ণ নিষ্ক্রিয় সংস্কৃতি, নিষ্ক্রিয় অংশগ্রহণমূলক সংস্কৃতি এবং সংকীর্ণ অংশগ্রহণমূলক সংস্কৃতি। আফ্রিকার কিছু রাষ্ট্রে সংকীর্ণ ও নিষ্ক্রিয় সংস্কৃতির মিশ্রণ দেখা যায়, আবার ভারতে সংকীর্ণ অংশগ্রহণমূলক সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। ভারতের জাতীয় আঞ্চলিক স্তরে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান। ব্রিটেনেও ঐতিহ্য আধুনিকতার সমন্বয় ঘটেছে। অ্যানালবলের ভাষায় এটি এমন একটি রাজনৈতিক সংস্কৃতি যেখানে স্তরভিত্তিক ঐতিহ্যগত মূল্যবোধের সঙ্গে সাম্প্রতিক উদার গণতান্ত্রিক ও সমষ্টিক মূল্যবোধের সংমিশ্রণ ঘটেছে। উপসংহারে কী লিখবে দেখো, উপসংহারে বলা যায় রাজনৈতিক সংস্কৃতি কোনো সমাজের রাজনৈতিক জীবনের প্রতিফলন। সমাজের ঐতিহ্য, ধর্ম, শিক্ষা, অর্থনীতি, সামাজিক মূল্যবোধের সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। কোনো রাষ্ট্রই একক রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান থাকে না, বরং প্রতিটি রাষ্ট্রে সংস্কৃতি একাধিক উপাদানের সংমিশ্রণে গঠিত হয়। এই কারণেই রাজনৈতিক সংস্কৃতি বোঝা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে এক মৌলিক দিক। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।